আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সময় বোধ করি শেষ হয়ে আসছে। আহ, সূত্রের খবর বলতেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি তাকে অলরেডি বঙ্গভবনে গিয়ে বলে এসেছেন যে 25শে জুলাইয়ের ভিতরে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। কারণ দেখাতে হবে, ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আজকে 22 তারিখ, হাতে আর মাত্র 3 দিন, 22, 23, 24, 25। এই 25 তারিখের ভিতরে যদি তিনি পদত্যাগ করেন তাহলে 5ই আগস্ট যে শেখ হাসিনা পলায়নের আম, দ্বিতীয় দ্বিতীয় বার্ষিকী এবং বিএনপির ক্ষমতায় আসার পরে এটা শেখ হাসিনার প্রথম, মানে শেখ হাসিনার পলায়নের এটা প্রথমবারের মতো বিএনপি উদযাপন করবে ক্ষমতায় আসার পর। তো তার আগেই এই রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এটা রাষ্ট্রপতি চুপ্পুকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে যে আপনি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আপনি পদত্যাগ করবেন। এখন রাষ্ট্রপতি চুপ্পুর তো আর কিছু না বলার জো নাই, তিনি বলেছেন যে হ্যাঁ, আমি পদত্যাগ করব, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন তারেক রহমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন? যেই রাষ্ট্রপতিকে পদে রাখার জন্য বিএনপি কত চেষ্টা করেছে। আপনি জানেন যে ইউনূসের আমলে কত আন্দোলন হয়েছিল, ইউনূসের আমলে এই রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ নিয়ে কত আন্দোলন, কত জলঘোলা, কিন্তু বিএনপি এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবসময় এই রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েছে। কিন্তু এখন এমন কি সিচুয়েশন আসলো যে তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পুকে পত্রপাঠ বিদায় করে দিচ্ছেন? অনেকে বলবেন রাষ্ট্রপতি চুপ্পু স্বৈরাচারের দোসর। এটা কি নতুন কথা? এটা কি বিএনপি জানতো না? জানতো তো। তাহলে বিএনপি কেন এতদিন রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য এত উদগ্রীব হয়েছিল? আবার এখন এমন কি ঘটলো যে রাষ্ট্রপতি চুপ্পুকে একদম, মানে আর 3 দিন বাকি, 25 তারিখের মধ্যে তাকে একদম বঙ্গভবন ছেড়ে চলে যেতে হবে? বিষয়টা আসলে একটু জটিল এবং আলোচনা করব যে এরপর রাষ্ট্রপতি আসলে কে হতে পারেন। যাই হোক, সমস্যাটা শুরু কিন্তু রাষ্ট্রপতির লন্ডন সফরের পর থেকেই। আপনি দেখেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু একটা ইন্টারভিউ দিয়েছিল। তিনি ইন্টারভিউতে বলেছেন যে ইউনূসের আমলে তাকে বেরোতে দিত না, ইউনূসের আমলে তাকে গৃহবন্দী করে রাখতো, ইউনূসের আমলে তার প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিয়েছিল, ইউনূসের আমলে তাকে এমনকি চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। মানে মোট কথা ইউনূসের বিরুদ্ধে যা যা বলা দরকার ইউনূস চলে যাওয়ার পর সব বলেছেন এবং তারেক রহমান সরকারের বসে প্রশংসা করেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই প্রশংসা করেছেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তিনি এও বলেছেন যে তারেক রহমান চাইলে তিনি তার পদের মেয়াদ পূর্ণ করতে চান। এবং আমরা দেখেছি যে আমরা দেখেছি যে ডক্টর ইউনূস কোন দেশ সফর থেকে আসার পরে নিয়ম অনুযায়ী কিন্তু বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে ওই দেশ সফরের অর্জনগুলোকে বিষয় ব্রিফ করার কথা। কিন্তু ডক্টর ইউনূস কখনোই বঙ্গভবনে যাননি, রাষ্ট্রপতি চুপ্পুকে অবহিত করেননি। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান চুপ্পুকে নিয়ে কয়েকটা জায়গায় উদ্বোধন করেছেন। চুপ্পুকে তার প্রেস সেক্রেটারি পদ ফিরিয়ে দেওয়া, মানে যে প্রেস সেক্রেটারিগুলো তার জন্য কাজ করতো প্রেস সেক্রেটারিরা, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। চুপ্পুর সঙ্গে তিনি রোজার ঈদের নামাজ একসঙ্গে পড়েছেন ঈদগায়। সম্পর্ক ভালো। তারপর চুপ্পুকে লন্ডন যাওয়ার অনুমতি দিলেন চিকিৎসার জন্য এবং সমস্যা সেখান থেকেই শুরু। চুপ্পু লন্ডন গিয়েছেন চিকিৎসার জন্য, কিন্তু এই চিকিৎসার জন্য তিনি অন্য কোথাও ইচ্ছা করলেও তিনি যেতে পারতেন। কারণ এই হার্টের চিকিৎসা তো সিঙ্গাপুরে হয়, থাইল্যান্ডে হয়, ভারতে হয়, কিন্তু তিনি লন্ডনে গিয়েছেন এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানার সঙ্গে গোপনে দেখা করেছেন, যেভাবে দেখা করেছেন, এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। এই সমস্ত রিপোর্ট তারেক রহমানের কাছে আসে এবং এও আসে যে হয়তো রাষ্ট্রপতি চুপ্পু রাষ্ট্রীয় কোনো গোপন তথ্য সেই সমস্ত নিষিদ্ধ ঘোষিত নেতাদের কাছে ফাঁস করে দিতে পারেন। এবং এই খবর পাওয়ার পরই তারেক রহমান নড়ে চড়ে বসেন এবং তিনি বুঝতে পারেন যে স্বৈরাচারের আমলে নিয়োগপ্রাপ্ত এসালমের চামচা, যিনি কিনা দুর্নীতিবাজ, যিনি কিনা বেগম জিয়াকে দুর্নীতির মামলায় ফাঁসিয়েছেন এবং যিনি কিনা এই ইসলামী ব্যাংক লুটপাটে এসালমকে সাহায্য করেছেন, সেই স্বৈরাচারের দোসর চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রেখে আসলে আমি নির্বিঘ্ন হতে পারবো না। সরকার চালানোর সময় আমাকে প্রতি পদে পদে সতর্ক থাকতে হবে। কারণ এই চুপ্পু বিএনপির পক্ষ নেবে বা ইউনূসের পক্ষ নেবে বা জামাতের পক্ষ নেবে, এগুলো ভাবার কোনো কারণ নাই। কারণ দিন শেষে সে তার প্রভুরই গুণগান গাইবে, যে প্রভু তাকে নিয়োগ দিয়েছিল। তো এই সমস্ত বিষয় তারেক রহমান সতর্ক হন এবং খেয়াল করবেন তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়া সফর এবং চীন সফর,
এই দুইটা সফর শেষ করে কিন্তু তারেক রহমান বঙ্গভবনে গিয়ে চুপ্পুকে অবহিত করেননি, সফরের আউটকাম সম্পর্কে রাষ্ট্রপতিকে তারেক রহমান অবহিত করেননি। তাহলে ডক্টর ইউনূসও কিন্তু বিদেশ সফর শেষ করে এসে চুপ্পুকে অবহিত করতেন না, তারেক রহমানও শেষ পর্যন্ত সেই পথ অনুসরণ করলেন। তারেক রহমান আজকে মনে হয় 1 মাস হয়েছে তারেক রহমান ইয়ে করেছেন, মালয়েশিয়া চীন সফর থেকে আসছেন, তিনি একটা ভারও চুপ্পুর সঙ্গে গিয়ে দেখা করেননি। উপরন্তু এই যে কোরবানির ঈদে তারেক রহমানের পাশে চুপ্পুকে দাঁড়াতে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়ান, এটা প্রোটোকল, এই রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রী। কিন্তু রাষ্ট্রপতির আসন ফালানো হয়েছে তারেক রহমানের আরো কয়েক ধাপ পরে, সামনের কাতারেই কিন্তু আরো কয়েক ধাপ পরে। তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রপতির আসন তারেক রহমানের পাশাপাশি করা হয়নি। এই গেল এক। তবে একটা ছাড় দিয়েছে, যেমন চুপ্পু বলল যে সরকারকে যে আমার টাকা দরকার 20 লাখ। আপনারা জানেন যে এস আলম কিন্তু ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করে দিয়েছে। তো ইউনূস সরকার যেই 7টা বা 5টা ব্যাংক একত্র করে একটা ইয়ে দিয়েছে, যে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দিয়েছে, তার ভিতরে একটা ব্যাংক হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। তো এই গ্লোবাল ইসলামী ব্যাংক তো খুবই কষ্টে আছে, এদের টাকা নাই পয়সা নাই, এস আলম সব শেষ করে দিয়ে গেছে। এখন জনগণকে মানে অল্প অল্প করে টাকা দেয় আর কি, কাউরে বেশি টাকা দেয় না। কিন্তু চুপ্পু সে বলেছে যে আমার অ্যাকাউন্ট থেকে আমাকে টাকা দেন 30 লাখ, আমার চিকিৎসার দরকার আছে। তখন সরকার তাকে বিশেষ বিবেচনায় 20 লাখ টাকা দিয়েছে। যাক দিয়েছে, সেটা এটা ভালো করেছে, দিয়েছে তার চিকিৎসার জন্য দিয়েছে। এই তো এত কিছুর পরে সর্বশেষ জামাত ইসলাম এবং এনসিপি তারা তারেক রহমানকে বলেছে যে আপনার কাছে আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে এই চুপ্পুর ভিতরে এমন কি আছে যে আপনি তাকে মানে বাদ দিতে পারতেছেন না? আপনি কি বুঝতেছেন যে এই চুপ্পুর ভিতরে এমন কোনো কোয়ালিটি নাই, এমন কোনো গুণ নাই যে এই চুপ্পু আপনার কিছু দিবে? সে হচ্ছে স্বৈরাচারের দোসর। আপনি কেন তাকে এখনো পদে রাখছেন? এতদিন আপনি বলছেন যে যদি আমি রাষ্ট্রপতিকে তখন বাদ দেই, তখন নির্বাচনের সময় নতুন রাষ্ট্রপতি থাকবে। এখন তো আপনার সরকারের কয়েক মাস চলে গিয়েছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, প্রায় 6 মাস চলে গিয়েছে। এখন যদি আপনি কোন রাষ্ট্রপতি নিয়োগ দেন, তাহলে সামনে নির্বাচনের সময়ও কিন্তু আপনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি তো থাকবে, তাহলে তো আর ওই সমস্যা নাই। কিন্তু এই চুপ্পুকে আপনি রেখে আপনি ফ্যাসিবাদের একজন অন্যতম দোসরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসিয়ে রাখতেছেন, এবং সামনে আবার জুলাই মাস। সুতরাং এটা এই জুলাইয়ের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। আপনার কাছে অনুরোধ, আপনি 5ই আগস্টের আগেই এই চুপ্পুকে সরিয়ে দিন। আমরা নতুন রাষ্ট্রপতি দেখতে চাই, সেই হাসিনা পলায়নের 2য় বর্ষপূর্তির আগেই। তো যেই কথা সেই কাজ। তারেক রহমান চিন্তা করলেন যে কথা তো ঠিকই আছে। তখন তিনি তার বাহককে দিয়ে পত্র পাঠালেন যে আপনাকে 25 তারিখের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে হবে, আর যদি পদত্যাগ না করেন তাহলে সংসদে আপনাকে ইমপিচমেন্ট করার মতো আমাদের 300 আসনে 300 ভোটিরা আছে, তাই না? বিএনপি জামাতেই তো সংসদে, আওয়ামী লীগ তো নাই। কাজে যদি বিএনপি চায় ওই জামাতের ভোটও পাবে, বিএনপির ভোটও পাবে, সবাই ভোট দিবে, কারণ চুপ্পু তো ফ্যাসিবাদের দোষর, তাকে তো পছন্দ করে না, তাই না? তো এটা চুপ্পু বুঝতে পেরেছেন, এবং বুঝতে পেরে চুপ্পু তার থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এবং হয়তোবা তিনি 25 তারিখ পর্যন্ত ওয়েট করতেও পারেন, অথবা আগামী পরশুদিন বা আগামীকালকে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন, এবং জমা দেওয়ার পরে সরকার নতুন রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তো এভাবেই আসলে মানে বাংলাদেশ সরকার থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে যাবে এই চুপ্পুর বিদায়ের মধ্য দিয়ে, এবং এটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটা সংবাদ যে যাই হোক শেষ পর্যন্ত অনেক কাঠখড় পেরিয়ে, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমরা ফ্যাসিবাদের শেষ চিহ্নকে রাষ্ট্রযন্ত্রের উচ্চ পদ থেকে আমরা সরাতে পারতেছি। এটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন রাষ্ট্রপতি কে হবেন? জুলকারনাইন সায়ের তিনি বলেছেন যে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু আমার কাছে বিষয়টা না মানে ঠিক মতো মনে হয়, হয়তো তিনি কোনো মিস ইনফরমেশন পেয়েছেন। কারণ নাসিমুল গনি তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ সচিব। একজন রানিং মন্ত্রী পরিষদ সচিবকে রাষ্ট্রপতি বানানো, এইরকম নজিরবিহীন ঘটনা বাংলাদেশে তারা কেমন ঘটাবেন? ওইসব তো ঘটেছে। তো শেখ হাসিনা যখন চুপ্পুকে রাষ্ট্রপতি বানালেন, তখন তো ওবায়দুল কাদের রেগে আগুন। ওবায়দুল কাদের মনে তাকে বানানো হবে, তাই না? যে চুপ্পুকে আমরা চিনতাম না, যে চুপ্পু এস আলমের চামচা, সেই চুপ্পুকে বানিয়ে ফেলো রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগ মেনে নিতেই পারেনি। কিন্তু শেখ হাসিনা তার নিজের ইচ্ছে বানিয়েছিলেন। এখন গণতান্ত্রিক দেশে মানে এই এই পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে কিন্তু প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। তারেক রহমান ইচ্ছা করলে যাকে মন চায় তাকে রাষ্ট্রপতি বানাতে পারেন, সেই শক্তি তার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি
রাষ্ট্রপতি কি এমন কাউকে বানাবেন যিনি কিনা পলিটিশিয়ান না? সাধারণত কোন দল ক্ষমতা থাকলে তা সবচেয়ে সিনিয়র যে পলিটিশিয়ান তাকেই বানায়। এটার একমাত্র ব্যতিক্রম ছিল এই রাষ্ট্রপতি চুপ্পু, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন সংবাদ হচ্ছে দুটো, একটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বলা হয়েছে যে আপনি রাষ্ট্রপতি পদে বসেন, কারণ এক নম্বর হচ্ছে আপনি সিনিয়র রাজনীতিবিদ, দ্বিতীয় হচ্ছে আপনি নির্বাচনের সময় বলেছেন যে এই নির্বাচনই আপনার শেষ নির্বাচন, আপনি আর হতে চান না। আর ৩ নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতি পদে আপনার চেয়ে যোগ্য আর কেউ নাই। আপনার স্বাস্থ্যগত কারণ, স্বাস্থ্য ভালো না তেমন একটা, আপনি পার্লামেন্টে আসবেন, ডিবেট করবার কোনো দরকার নাই। তার চেয়ে আপনি রাষ্ট্রপতি পদে আসীন হন, আসীন হলে আমাদের জন্য এটা ভালো হয়, কারণ তারেক রহমানরা বর্তমানে আপনি বিএনপির জন্য অনেক করেছেন, কোনো সন্দেহ নাই তিনি করেছেন, একাধিকবার জেল খেটেছেন, এবং মির্জা ফখরুলের মধ্যে কিনা তা খুব কম পাওয়া যাবে। এখন মির্জা ফখরুল এখনো এ ব্যাপারে পুরোপুরি আশ্বাস দেননি, তিনি বলেছেন তিনি ভেবে জানাবেন। যদি সেটা না হয় তাহলে হয়তো স্পিকারের পদ থেকে মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে সরিয়ে দেওয়া হতে পারে, এবং সরিয়ে দিয়ে তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আরেকজন স্পিকার পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হতে পারে। এই হচ্ছে গিয়ে বিষয়, তবে এখনো কোনো কিছুই ক্লিয়ার না। আপনারা অনেক গুজব শুনবেন, অমুকে রাষ্ট্রপতি হচ্ছে, অমুক রাষ্ট্রপতি সংযোগের মাধ্যমে অনেক গুজব টুজব শুনবেন, কিন্তু বড় কথা হচ্ছে তারেক রহমান রাষ্ট্রপতি পদে সিনিয়র রাজনীতিবিদ ছাড়া কাউকে করবেন না। নাসিমুল গণিত প্রশ্নই আসে না। হয়তো এমন হতে পারে খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর মঈন খান, এমন সিনিয়র কাউকে তিনি রাষ্ট্রপতি পদে বিবেচনা করবেন বলেই শোনা যাচ্ছে, বাট এখনো ক্লিয়ার না। কিন্তু অনেকেই অনেক কথা অনেককে দিয়ে বলাচ্ছে। যেমন আমি এমনও শুনেছি যে অনেক নেতা মোটামুটি সিনিয়র, বেশি সিনিয়র না, তিনি প্রবাসী অমুক সাংবাদিককে বলতেছেন, যেটা আওয়াজ উড়িয়ে দেয় যে তারেক রহমান অমুককে রাষ্ট্রপতি বানাবে। তো মাঝে মধ্যে আবার ওই আওয়াজেই তারেক রহমানের কাছে কানে যায়, তারেক রহমান আবার বলে যে সে দেখেন, মানে আমাকে আপনি রাষ্ট্রপতি বানাবেন শুনে কি একটা, মানে সোশ্যাল মিডিয়াতে একটা কি একটা আলোড়ন উঠে গিয়েছে। তারপর তখন চিন্তা করবো তারেক রহমান যে আচ্ছা তাই তো, তাহলে তো ওরই বানিয়ে দিতে হয়, এরকম আর কি। এরকম অনেক সাংবাদিকদেরকে অনেকে ফোন করে বলে যে আমার নামটা আওয়াজ উঠাও যে আমি রাষ্ট্রপতি হচ্ছি। বিষয়টা তা না। কে রাষ্ট্রপতি হবেন কে রাষ্ট্রপতি হবেন না সেটা একমাত্র জানে তারেক রহমান, আর কেউ না। সুতরাং তারেক রহমান একজন যোগ্য রাষ্ট্রপতি নিয়োগ করবেন, সেটা হতে পারে মির্জা ফখরুল ইসলাম, হতে পারে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, হতে পারে ডক্টর মঈন খান, অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখি, অপেক্ষায় রইলাম। তবে সুসংবাদ হচ্ছে যে শেষ পর্যন্ত ফ্যাসিবাদের দোষর রাষ্ট্রপতি চুপ্পু বিদায় নিচ্ছে, ফ্যাসিবাদের শেষ প্রদীপ এই রাষ্ট্রপতি চুপ্পু বিদায় নিচ্ছে, এটা আমাদের জন্য অবশ্যই সংবাদ। আরেকটা বিষয় বলি, জামাত ইসলামের এমপি নজরুল সাহেব, তাকে জামাত ইসলাম বহিষ্কার করেছে, খুব ভালো কাজ করেছে। আমি একটা কথা বলি কি জানেন, যে সম্মান অর্জন করতে আজীবন লাগে, কিন্তু সম্মান নষ্ট করতে 1 সেকেন্ডও লাগে না। এই লোকটা এক সময় শেখ মুজিবের ডাকে মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের পরে জামাতে যোগ দিয়েছে, আজীবন জামাতে রাজনীতি করছে, এই নিয়ে 3বারের মতো এমপি হয়েছে। অনেক সিনিয়র বর্ষিয়ার নেতা, বয়স মনে করেন মুক্তিযুদ্ধ করছে, তাহলে বয়স কম করে হলেও তো 72-73 বছর, আরো বেশি হতে পারে, হয়তো 80 বছর হতে পারে। সেই লোক তার নাতিনের চেয়েও কম বয়সী একটা মেয়ে। আচ্ছা, ইসলামে বা সমাজে কোনো জিনিস বৈধ হলেও কি আপনি করতে পারেন সেটা? আপনার নীতি কথা বলে কিচ্ছু নাই। আপনি একটা 80 বছর বয়সের একটা মুরব্বী মানুষ, আর ওই মেয়ে মেট্রিক পাস করছে, বয়স 16, মানে ঠিল্লা মিল্লা 17 বানাইছে আর কি। অবাক লাগে। অনেকে বলে ভাই অনেকেই তো করে, শুধু জামাত ইসলাম করলেই দোষ, মিডিয়া ইয়ে করে, অবশ্যই দোষ। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগ তো বলে না যে আমরা ধর্মীয় রাজনীতি করি, আমরা ইসলামের পথে আছি। তারা তাদের সেকুলার মতো রাজনীতি করে, তারা সেকুলার প্রগতিশীল বাম সবার সঙ্গে চলে। কিন্তু আপনারা যারা জামাত ইসলাম বলেন যে আমরা ইসলামের রাজনীতি করি, আমরা ইনসাফের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি, সেই জামাত ইসলামের একজন এমপি যখন এই কাজটা করে তখন মুখে চুনকালি পড়ে না? আমার মনে হয় বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, ওই মেয়ে সাধারণ মেট্রিক পাস মহিলা, মেয়েটা গরিব ফ্যামিলির, মহিলার বাবা আসছে তার কাছে যে আমার মেয়েটা একটা চাকরি দিয়ে দেন, তখন সে বলছে যে আচ্ছা যদি এই চাকরি দিতে হয় তাহলে আমার সঙ্গে থাকতে হবে এক রাত। আর এই বেকুবে এমন, ও একটা এমপি হয়ে একটা হোটেলে নেয়, হোটেলের লোকেরা জানে না যে একজন এমপি এটা মেয়ে নিয়ে আইছে, কেন কি আইছে এক রুমের ভিতরে, মানে এমন বেকুব তো গেছে ওই মেয়েরে নিয়ে। তো ওই মেয়েরে কিন্তু সে ওই চাকরি দেওয়ার কথা বললে কিন্তু ব্ল্যাকমেল করে আনছে, সত্য কথা হচ্ছে এটা। কিন্তু যখন দেখলো যে ভিডিও ফাঁস হয়ে গেছে,
তখন কাজীরে ফোন কইরা বলল যে কাবিননামা রেডি করো, 17ই জুলাইয়ের কাবিননামা, এখন তো হইছে 22 তারিখ, 17 তারিখের কাবিননামা, আরো কয়দিন, আরো 2-3 দিন আগে 17 তারিখ কাবিননামা রেডি করো, কইরা তাড়াতাড়ি একটা কাবিননামা বাইর করো। আর নিজের আগের বউরে ফোন কইরা বলছে যে তুমি বলবা যে এটা ভিডিও তাড়াতাড়ি যে আমার স্বামী বিয়ে করছে আমার অনুমতি নিয়ে, এরকম একটা কাবিন কাবিন কইরা ফেলাইছে। কইরা ফেলাইয়া তারপর ওই মেয়েকে তার দ্বিতীয় স্ত্রী পরিচয় দিছে। ভাই বিশ্বাস করেন, আমি তো একটা বিয়ে করছি, এত ব্যস্ত থাকি অফিসে, এখানে সেখানে, মাঝে মধ্যে মনে হয় যে আমি আমার একটা বউরে সময় দিতে পারি না, এত ব্যস্ত। আর এই 80 বছর বয়সের বুড়া, তার বউ আছে একটা, সেখানে আবার এই দ্বিতীয় বিয়ে করছে কারে? এই 16 বছরের 17 বছরের মেয়েরে। আচ্ছা, 80 বছরের বুড়ার সঙ্গে 17 বছরের মেয়ের যায়? মনে করেন এটা ইসলামে বৈধ, সমাজে বৈধ, তাই বলে এটা এটা করা উচিত হবে? বাংলাদেশে একজন এমপির আন্ডারে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ লোক থাকে, অনেক। আপনি কয়জন নাগরিকের খবর রাখেন? কয়জনের দুঃখ কষ্টের খবর রাখেন? উন্নয়নের জন্য কি কাজ করেন? জামাত ইসলামের এক একজন এমপি, মানে মানে বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে, অর্থনৈতিক প্ল্যান কি হবে, সামাজিক প্ল্যান কি হবে, কোনো গবেষণা নাই, কিচ্ছু নাই। বল জামাত সৎলোক, ভাই সৎলোক দিয়ে পানি খাইবেন? সৎলোক কি সৎলোক দিয়ে পানি খাইবেন? জামাত সৎলোক, কিন্তু আপনি চান কি? আপনি চান খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আচ্ছা, এই যে আব্বাসী, মাওলানা আব্বাসী বলে শায়খ আহমদুল্লাহ মানে ভালো আলেম না, শায়খ আহমদুল্লাহ বলে আব্বাসী ভালো আলেম না, বা জানি না বলছে কিনা, বা বলতে পারে। তারপরে ওই ইসলামী আন্দোলন হাত পাখা, তারা বলে জামাতের ইমান শক্ত না, আমরাই সহি মুসলমান, জামাত হচ্ছে মওদুদিবাদী। আবার জামাত বলে যে না, অমুকেরটা সহি না, আমরাই প্রকৃত ইসলামী দল। আপনি কি মনে করেন মানুষে এগুলিতে নাক গলায়? কোন দল ইসলামী দল, কোন দল অন ইসলামী দল? বাংলাদেশের মানুষ এগুলি নিয়ে বিন্দু মাত্র চিন্তা করে না। কে বলে হানিফি মতবাদ, মাজাফি মতবাদ, খারিজি, ইসমাইলি, সুন্নি, শিয়া, বাংলাদেশের মানুষ এগুলি নিয়ে বিন্দু মাত্র নাক গলায় না। বাংলাদেশের মানুষ চায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যোগ হয়েছে নিরাপত্তা। এই এক একজন হুজুর আছে, অমুক হুজুর ভালো না আমি ভালো, ওই ওই কাফের আমি ভালো, মানে কাফের ফতোয়া দিয়ে দেয়। এই হচ্ছে কি ইসলামী দলগুলো। তাহলে আজকে ইসলামী দল, আপনি জামাত ইসলামী দলের একজন নেতা, সে একটা 16 বছরের মেয়ে, যার দাদাও হচ্ছে বয়স কম, তাকে নিয়ে ধরা পড়লো হোটেলে, তাও এলাকার হোটেল, সে হোটেল ধরা পড়লো, বাবারা আমার মাফ করে, আমি প্রথম আসছি। লজ্জা লাগে একটা লোক এত বারের এমপি। আপনাদের আপনাদের খেলা সিংহ, জানি না, যে যারা আমার মতো বৃদ্ধ তারা জানবেন, প্রেসিডেন্ট ক্লিন্টন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন, তখন হিলারি ছিলেন তার ওয়াইফ। তো তখন আপনারা জানেন যে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরকে বলা হয় হোয়াইট হাউস। হোয়াইট হাউসে একজন নারী কর্মচারী ছিলেন মনিকা লিউনুস্কি। সেই মনিকা লিউনুস্কির সঙ্গে একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের, এবং তারা একসঙ্গে বেডেও যায়, যৌন সম্পর্কেও লিপ্ত হয়। কিন্তু ক্লিন্টনের বউ আছে, হিলারি ক্লিন্টন। তো আমেরিকার আইনে, এমনকি বাংলাদেশের আইনেও, যদি কোনো নারী স্বেচ্ছায় কোনো পুরুষের সঙ্গে যৌন প্রক্রিয়া লিপ্ত হয়, সেটা কোনো অপরাধ বলিয়া গণ্য হইবে না, কারণ এখানে নারী পুরুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করিয়াছে। তাদের স্ত্রী বা স্বামী থাকতে পারে এর আগে, কিন্তু তারা তো অংশগ্রহণ করেছে। এটা সুতরাং ক্লিন্টন যা করেছে, এটা কিন্তু আমেরিকার আইনে কিন্তু এটা কোনো অন্যায় না। কিন্তু তারপরেও সিনিয়ররা বলতেছে যে ক্লিন্টন একজন মার্কিন প্রেসিডেন্ট হয়ে সেই কাজ করতে পারে না। একজন মার্কিন প্রেসিডেন্ট যদি স্ত্রী থাকা অবস্থায় স্ত্রীর সঙ্গে চিট করে, তাহলে আমেরিকার জনগণ এই প্রেসিডেন্টের কাছ থেকে কি শিক্ষা লাভ করবে? তখন এই ক্লিন্টনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয় কংগ্রেসে, হাউস অফ সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। যদিও ক্লিন্টনের ভাগ্য ভালো, ক্লিন্টন সেই ইমপিচমেন্টে, অথবা বাংলায় বলে অভিশংসন, সেই অভিশংসন প্রস্তাবে ক্লিন্টনের অভিশংসনের পক্ষে বেশি ভোট পড়ে নাই, ফলে সে যাত্রায় ক্লিন্টন বেঁচে যান। বাট এটা হলো একটা শিক্ষা যে কোনো জিনিস ইসলামের দৃষ্টিতে বা রাষ্ট্রের দৃষ্টিতে বৈধ হলেই সেই জিনিসটা করা যায় না। আর আপনি একজন 80 বছর বয়স্ক একজন এমপি, আপনার এখন উচিত জনগণের উন্নয়নের চিন্তায় মশগুল থাকা। আর আপনি সেই জায়গায় একটা মেয়ে চাকরি নিতে আসছে, আপনার নাতিনের চেয়ে কম বয়সী, ওই মেয়ের বাবা মনে হয় এই এমপির ছেলের চেয়েও ছোট, তাকে ভুলিয়ে ভালিয়ে ভোগ করে আপনি আবার তার বাবাকে বলেন ভিডিও বানাইতে, তার মাকে বলেন ভিডিও বানাইতে, আবার নিজের আগের ঘরে বউকে বলেন ভিডিও বানাইতে। পাবলিক কি বোকা, পাবলিকগুলো বোঝে না। এখন জামাত ইসলাম সঠিক পদক্ষেপে নিয়েছে, কারণ এই দুষ্ট গরুর চেয়ে সৈন্য গোয়াল অনেক ভালো। আমরা যেই নতুন পদাঙ্ক অনুসরণ করেছি 5ই আগস্টের পর থেকে রাজনীতির, এটার একটা অন্যতম উদাহরণ হলো যে
আপনি যত বড়ই হন না কেন, এই নজরুল কিন্তু জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য, অত্যন্ত পাওয়ারফুল একজন পলিটিশিয়ান। সেই সেই নজরুলকে জামাত মাফ করে নাই, একদম পত্র পাঠ বিদায় করে দিয়েছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। তবে বিএনপি একটু ভয় আছে। এখন বিএনপির কথা হচ্ছে যে আবার আমাদের কোন এমপি কোন মিনিয়ে ধরা খায়, তাহলে তো মনে করেন যে জামাত যেহেতু বসে তাকে তো বসে করতেই হবে। তো বিএনপি একটু ভয় আছে। বিএনপি যদি যদি জামাতকে বহিষ্কার না করতেও, তাহলে বিএনপি খুশি হতো। বিএনপি বলতো যে ওই দেখো জামাত বহিষ্কার করে না, আমরা বহিষ্কার করবো কেন? এখন বিএনপি চিন্তায় আছে যে যদি আমাদের কোনো নেতা ধরা খায় নারী নিয়ে, তাহলে তো বিশাল বড় সমস্যা। আমার মনে কি জানো, আমার মনে হয় যে আপনার ৮০ বছর বয়স বা ৯০ বছর হোক, যখন ক্ষমতার টাকা একসঙ্গে আসে, তখন মনে হয় সবার মানে যৌন আকাঙ্ক্ষা বাইরে যায়, তখন নারীর সঙ্গে খুব ইচ্ছা করে। এই যে আমাদের ওবায়দুল কাদের কাকা যখন ওই যে স্ট্রোক করলো, মরে মরে অবস্থা, ওই যে থাইল্যান্ডে না সিঙ্গাপুরে নিয়ে রাখলো না, প্রায় কয়েক মাস আমরা দেখলাম তার ছবি, একদম চিকন হয়ে কাঠ হয়ে গেছে, এই মরেই বাঁচে, কোনো খবর নাই। তারপর তিনি মরলেন না, বাঁচলেন, বেঁচে তিনি দেশে আসলেন। আসার পরে তার হার্টের সমস্যা, তিনি বিভিন্ন নিয়ম কানুন মেনটেন করেন, চলতে হয়। ও মা, তারপরেও দেখি আবার যে এই নারীর সঙ্গে ওই নারীর সঙ্গে, এর সঙ্গে কথা, মানে আমার মনে হয় যে যত বুড়ে হোক না কেন, যখন টাকার ক্ষমতা পাওয়া যায়, তখন সে মানে তার চিন্তা ভাবনা একদম ইয়াং ছেলেপেলেদের মতো হয়ে যায়, যে আমার নারী লাগবে, আমার টাকা লাগবে, আমার মদ লাগবে। এই হচ্ছে গিয়ে অবস্থা। কিন্তু আপনি তো জামাত ইসলামের এমপি, আপনার তো উদ্দেশ্য দেশে ইসলামী শাসন কায়েম করা। সেই আপনি যদি নাতনির বয়সে তার মেয়েটাকে যেতে আসছে, সেই মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে হোটেলে নিয়ে ওই তার মুখে কিস দেন, হয়তো কিছু করতে পারেন নাই, বাট কিস দিচ্ছেন, হয়তো পরবর্তীতে করতেন, এগুলো আমাদের কাম্য না, জনগণ এগুলো পছন্দ করে না। এখন ভালোই হয়েছে বাদ দিয়েছে, কারণ এর মতো এমপি আসলে থাকার চেয়ে না থাকাই ভালো। একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হতো। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে মানে আমি বলতে চাই যে যারা আমাকে ভালোবাসেন তাদের বেশিরভাগই কিন্তু জামাত ইসলাম করেন। জামাত ইসলামের প্রতিনেতা কর্মী আমাকে ভালোবাসেন, অনেক পছন্দ করেন, আমার চ্যানেল দেখেন। এই জন্য বলি যে জামাত ইসলামে কিন্তু আরো অনেক অ্যাক্টিভ হতে হবে। জামাত ইসলামের এমপি গুলো তারা অনেকেই চুপচাপ। এনসিপি কয়েকজন এমপি যে কথা বলে, জামাতের অনেক এমপি কিন্তু কিছুই বলে না। তারা উল্টো আরো এলাকার বিএনপির সঙ্গে লিয়াজও করে চলে। আমি অনেকের নাম বলতে পারি, যে এই যে আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাই, ওই শিবিরের সাবেক সাবেক সভাপতি, তিনি কোন জায়গার জন্য এমপি হয়েছেন? সংসদে কোনো কথা বলেন না। একসময় টকশো কাঁপাতেন, এখন চুপচাপ, এখন এলাকায় বিএনপির সঙ্গে মিলেমিশে কাম কাজ করে। আরে ভাই, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা এলে চাঁদাবাজি করবে, লুটপাট করবে, মানুষ তো জানে, জানেই তো মানুষ ভোট দেয়। কিন্তু যেই আপনি জামাত ইসলাম, ইসলামের কথা বলেন, সৎ লোকের শাসনের কথা বলেন, সেই আপনি কেন লোকাল বিএনপির সঙ্গে মিলতাল করে চলবেন? অনেকে বলবে ভাই আমরা খাই না, কিন্তু বিএনপি খাই, আমরা কি করব? আপনি খাইতে দিবেন কেন? আপনার এলাকায় জনগণ আপনাকে ভোট দিয়ে এমপি বানাইছে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই জায়গায় বিএনপি চাঁদাবাজি করে আর আপনি চুপ করে বসে থাকেন, আপনি বলেন আমার কি করার আছে? পাবলিক আপনার ভোট দিব কেন এর পরবর্তীতে? তাই না? তো এইসব বিষয় কিন্তু আছে। জামাত ক্ষমতা এলে অর্থমন্ত্রী কি হবে, সমাজমন্ত্রী, ভাই একটা দেশ চালাতে কিন্তু অনেক কঠিন ব্যাপার। বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর জনসংখ্যা। একটা দেশ চালাতে অনেক লোক লাগে, অনেক স্কলার লাগে, এবং রাজনীতির বাইরেও প্রচুর লোক লাগে, এবং জামাতের তার জন্য কতটুকু প্রস্তুতি আছে আমার জানার নাই। আমির হামজার মতো লোক দিয়ে দেশ চালানো যায় না। যে আমির হামজা এমপি হওয়ার পর এখন ওয়াজ করে, ওয়াজ ছাড়তে পারে নাই, এবং ওয়াজ এখন উল্টাপাল্টা কথা বলে। ওই দিন শুনলাম নাকি যে বেস্তের মানুষ, মানে সাতক্ষীরা মানুষটা কি প্রথম বেসতে যাবে না জানি, রাজশাহীর মানুষ প্রথম বেসতে যাবে। মানে সে বলতেছে যে প্রথম যাবে সাতক্ষীরা মানুষ, তারপর রাজশাহীর মানুষ, তারপরে কুষ্টিয়া মানুষ সবার শেষে বেসতে যাবে। সে তালিকা করে, মানে কে বেসতে আগে যাবে, কে পরে যাবে। আবার আমি জিজ্ঞেস করছে যে বাজেট মানে কত টাকার বাজেট হলে ভালো হতো, সে বলে ৬ লক্ষ টাকার বাজেট হলে ভালো হতো, বা মানে কিরকম যেন বলে, এই ধরনের এইভাবে চরম হাসির খোরাক এক একজন জামাতের এমপিরা। এই জন্য আমি বলবো যে সৎ লোকের শাসন হলেই হবে না, লোকটাকে হতে হবে যোগ্য, এবং অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব দিক দিয়ে পারদর্শী, যে কিনা এই দেশটাকে পরিচালনা করার যোগ্য। সেরকম ব্যক্তি জামাতে কয়জন আছে? হাতে গোনা কয়জন। এই জামাতের আমির সাহেব, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, শিশির মনির সাহেব, শফিকুল ইসলাম মাসুদ সাহেব, সব আছে, কিছু কিছু আছে, কিন্তু বেশিরভাগই কিন্তু ম্রিয়মান, কোনো কথা বলে না, চুপচাপ। আবার এই যে নজরুল সাহেব, ধরা পড়ছে একজন, আরো কে কে আছে আমি জানি না, হয়তো ধরা পড়ে নাই এখন। ভাই আমার কথা হইলো যে আপনারা দ্বিতীয় বউ নিয়েই কেন বারবার হোটেলে ধরা পড়েন? ওই মামুনুল হক ভাই, তাও দ্বিতীয় বউ নিয়ে ধরা বসছে হোটেলে, আপনিও দ্বিতীয় বউ নিয়ে হোটেলে। প্রথম বউরে হোটেলে আনেন না কেন? প্রথম বউ থাকে বাসায়।
যদি আপনি বিবাহই করেন তাহলে দ্বিতীয় বউ কেন আপনার মানে হোটেলে আসবে? সে বাসা যায় না কেন? ওই মামুনুল হক বা দ্বিতীয় বউ তিনি হোটেলে, এই নজরুল সাহেব দ্বিতীয় বউ তাও হোটেলে, কেন দ্বিতীয় বউ বাসা রাখা যায় না? আর আপনি যে বিয়ে করছেন কেউ জানে না কেন? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে বিবাহ করো ধুমধাম করে, মানুষকে জানাও, এবং যে যত বিখ্যাত মানুষ সে বিয়ে করবে ধুমধাম আরো বেশি করে। বিয়ে তো গোপন জিনিস না। বিয়ের নিয়ম হচ্ছে মানে ইসলামের দৃষ্টিতে প্রথম স্ত্রীর অনুমতি না নিলেও চলবে, কিন্তু প্রথম স্ত্রীকে বলতে হবে যে আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি, তোমাকে জাস্ট জানিয়ে রাখলাম। আর রাষ্ট্রের নিয়ম হচ্ছে প্রথম স্ত্রীর কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে যে আমি আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলাম। তারপর সমাজের সবাইকে জানাইয়া দাওয়াত দিয়া ধুমধাম করে বিয়ে করবে, সবাই জানতে হবে। তাহলে আপনারা দ্বিতীয় বিয়ে করেন, দুনিয়ার কেউ জানে না, তারপর আপনার দ্বিতীয় বউ নিয়ে হোটেলে যান কেন? বাসা নাই? ভাই কে বলবে এগুলো? যেই লোককে জনগণ ভোট দিয়ে এমপি বানাইছে, জনগণের সেবা করার কথা, তিনি ওই উত্তেজিত হয়ে ওই নাতিনের চেয়ে ছোট বয়সী এক মেয়েকে নিয়ে তিনি হোটেলে যান। তারপরে এখন একদম ধরা পড়ে দল থেকে বহিষ্কার, এমপি পদ শেষ। মানে ওই যে বলে না, ক্ষণিকের উত্তেজনা আজীবনের কান্না, এটাই ঘটেছে নজরুল সাহেবের জীবন। সুতরাং সাধু সাবধান। এবং আপনাদের মতো রাজনীতিবিদরা, আমি সবাইকে বলতেছি, বিএনপি, জামাত, এনসিপি সবাইকে বলতেছি যে আপনারা যদি এরকম হন যে পরস্ত্রী কাতর, নারী কাতর, তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যে হানি ট্র্যাপ গুলো আছে ও তো সহজেই পা দিবেন, সহজেই পা দিবেন, পা দিয়া টিয়া একদম দেশের সকল গোপন তথ্য পাচার করে দিবেন এবং দেশটাকে একটা বিপদের মুখে ঠেলে দিবেন, যেটা আমরা মোটেই চাই না। কিছু কমেন্ট পড়ি, আমি তারপর অনুষ্ঠান শেষ করবো। ফারুক লিখেছেন এনসিপি সাথে নিয়ে জামাত সরকার গঠন করবে, দেখা যাক। বাবু পাটোয়ারি লিখছেন মিশন ভাই আপনি তো বাংলাদেশে থাকেন না, আমরা যারা থাকি বাংলাদেশ সমাজ ব্যবস্থা এমন হয়েছে এখানে কোনো সুস্থ জ্ঞান সম্পন্ন লোকের বসবাস করার উপযোগী নাই, এটার জন্য পুরোপুরি দায়ী এই সেকুলার রাজনীতিবিদরা। আচ্ছা। কামরুল হাসান লিখেছেন সংবিধান অনুযায়ী কি সব ঠিক হয়ে যাবে? সংবিধান সব ঠিক হয়ে যাবে কিনা এটা সালাউদ্দিন ভাইকে জিজ্ঞেস করেন। তারপরে আব্দুল্লাহ লিখেছেন নোয়াখালীর সুবর্ণচর থেকে দেখছি ভিডিও। আচ্ছা আচ্ছা, দেখতে চান, ভালো কথা। তারপরে একজন লিখেছেন এমডি জাহিদুল ইসলাম, আহমেদ ভাই রাশেদ খানকে যদি উপদেষ্টা বানায় তাহলে কেমনে আশা করেন যে তারেক রহমানের কাছ থেকে? আচ্ছা ওই রাশেদ খানকে, আচ্ছা হ্যাঁ, ওই যে একজন বলছে কি যে শেখ হাসিনা একটা ইয়ে পালতো, হাসান মাহমুদ পালতো, হাসান মাহমুদ, আমরা বলতাম হাসাও মাহমুদ, এই হাসাও মাহমুদ পালতো বেগম জিয়াকে গালিগালাজ করার জন্য। এখন তারেক রহমান এটা রাশেদ খান পালতেছে, রাশেদ খানকে সচিব বানাইছে ওই জামাতকে গালিগালাজ করার জন্য। এবং আরেকজন বলছে, একটা লোক খুব মানে রিসেন্টলি সে সরকারি চাকরি থেকে অবসর নিয়েছে, সে বলতেছে যে যে আল্লাহ বাঁচাইছে, আমি চাকরি থেকে অবসর নিয়েছি, না হলে আমার রাশেদ খানকে স্যার ডাকা লাগতো। একজন লিখেছে মির্জা ফখরুল ভারতের লোক তা নিশ্চিত, তারেকের উপর বিপদ আছে, দেখা যাক। আরেকজন লিখেছেন কে, সাগর সাগর লিখেছেন গুপ্ত আওয়ামী লীগ ভারতীয় দালাল দোসর, রয়ের দালাল এজেন্ট, বিএনপিতে মিলে মিশে কাজ করতেছে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিএনপি বারবার জাতির সাথে গাদ্দারি করতেছে, দেশ ধ্বংস এবং দুর্নীতি লুটপাটকারী আওয়ামী লীগে দিয়ে দিচ্ছে। জামাত বিষয়ে কিছু বলেন। বললাম তো ভাই, আর কি বলতাম, যে এটা কোনো মতেই কাম্য না, কোনো মতেই না, মানে খুবই খারাপ অবস্থা, এর চেয়ে খারাপ আর হয় না। তাকে বহিষ্কার করছে ঠিক আছে, এখন তার এমপি পদটাও যদি বাতিল করে দেয় তাও ভালো হবে। এই মাইনুদ্দিন ভাই লিখেছে আমার মনে হয় সংসারে যদি রাষ্ট্রপতি ভীষণ সেনা নির্বাচন হয় তাহলে সালাউদ্দিন সাহেব ভোট দিবে না, দেখা যাক। একজন লিখেছে চুম্মা শফিকুর ভাই কেন লিখেন এগুলি, কারণ কি? গিভ হিম এ লাইক। আচ্ছা ধন্যবাদ। আল্লাহর উপর ভরসা রাখুন, কে বলেছেন এটা? আল্লাহর উপর ভরসা রাখতে চাই কে? কাউসার হামিদ ভাই। আচ্ছা অবশ্যই অবশ্যই, আল্লাহর উপর ভরসা ছাড়া কি বা করার আছে, সে যে অবস্থা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো এই হচ্ছে আর কি মোটামুটি সব কমেন্ট গুলো পড়লাম। নতুন একটা কমেন্ট হয়তো আসছে, নতুন কমেন্ট কি দেখি। সংসদে জামাত তবু দুই একটা ভুল করে, বিএনপি তো অনেক ভুল। ভাই বিএনপি অনেক ভুল পাবলিক জানে, বিএনপি ক্ষমতার সাথে করবো, আর বিএনপি কোনো ধর্মীয় দল না, বিএনপি ধর্মীয় দল না। এই কিন্তু যারা ইসলামের কথা বলে, সহতার কথা বলে, তারা যদি এগুলো করে এটা খারাপ লাগে, এটা যারা জামাতকে ভালোবাসে তাদের খারাপ লাগে। জামাতের খারাপ মানুষ হাতে গোনা, আর বিএনপিতে লোকের সংখ্যা অনেক। বিএনপিতে হাজার হাজার দর্শক খুনি দুর্নীতিবাজ, আর জামাতের একজনের অপকর্ম। সংসদে জামাত তবুও দুই একটা ভুল করে, বিএনপি তো অনেক ভুল। ঠিক আছে আপনারা এটা বলেন, কিন্তু ভাই করবে কেন? তার মতো একজন বৃদ্ধ মানুষ, এটা তো করা উচিত না, তাই না? খুবই খারাপ হয়েছে এটা, এবং আমি মনে করি যে একটা শিক্ষা। এই নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা,
3বারের এমপি এবং জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, তাকে বহিষ্কার করতে জামাত দ্বিতীয়বার চিন্তা করে নাই। কাজেই জামাত বিএনপির সকল এমপিরা ওই যে দ্বিতীয় বিয়ে করবেন বা ওই যে হোটেলে ধরা পড়বেন, একদম কিন্তু এমপি গিরি চলে যাবে। হ্যাঁ, যখন ওই ক্ষমতা বাড়ে, টাকা বাড়ে, তখন ওই সেক্সও বাইরে যায়, তখন মনে হয় যে আমার যদি একটা বউ থাকতো। এরকম এগুলো সংবরণ করেন, এগুলো সংবরণ করেন। আওয়ামী লীগের আমলে ওই যে টাকলা মুরাদ, তারপরে ওই যে ওবায়দুল কাদের, আরো কারা কারা আছে, এই বউ সেই বউ। আপনারা জানেন ওই যে ইয়াসরান, ওই যে নিক্সন চৌধুরী, কোন জায়গার যেন, ফরিদপুরের নিক্সন চৌধুরী, নিক্সনের প্রথম বউ হঠাৎ করে ছাদ থেকে পড়ে মারা গেছে। মানে ছাদ থেকে পড়ে মারা গেছে, ছাদ থেকে কেউ ধাক্কা মেরা ফেলায় নাই, সেটা কি নিজেই লাভ দিয়ে মারা গেছে। এগুলো বিশ্বাস করি আমরা। তারপর দ্বিতীয় বিয়ে করছে, এই তো কত কাহিনী, কত কিছু। আবার ওই যে আরেকটা আছে না, খুলনা না কোন জায়গার এমপি, আওয়ামী লীগের এমপি আনোয়ারুল হক আনার, ওই যে কলকাতার একটা ফ্ল্যাটে তারে মাইরা ফেলাইলো, কোন এক নায়িকারে দিয়া টোপ দেওয়া তাকে ফ্ল্যাটে নিছে কলকাতার। তারপর ডিবি হারুনের চেষ্টা করলো অনেক, আনারের টুকরা টুকরা করে কাইটা তারে টয়লেটে ফ্লাশ করে দিছে। জানেন তো আপনারা, এই যে কিছুদিন আগে, এই যে শেখ হাসিনা পলায়নের কয়েক মাস আগে। তো আওয়ামী লীগের এগুলো ছিল, আওয়ামী লীগের আমলে এগুলো করে কোনো ব্যাপারই ছিল না। এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মাহিয়া মাহি, পরিমণি, এটা সেইটা, মানে সব দিয়ে একাকার। এই মানে এমপিরা মন চাইলে যা চাই করে, পুলিশের বর্বরতা তারা যা চাই করে, এরে ধর ওরে ধর ওরে, মানে বিতিকিচ্ছিরি অবস্থা। কিন্তু আমরা তো সেই সেই সময় আর নাই। আমরা তো একটি গণতান্ত্রিক ভাবে আছি, যেখানে আমরা নারীদেরকে মূল্যায়ন করব, নারীদেরকে সমান চোখে দেখব, এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ অবস্থান গড়ে তুলব। সেই জায়গায় যদি, এবং এটা কিন্তু ইসলামের কথাও, নারী পুরুষ সমান অধিকার, নারীদেরকে যোগ্য মর্যাদা, সেই জায়গায় জামাত ইসলামের এমপি হয়ে যদি এই ধরনের কাজ করে, কাজ করার পর কাজীরে ফোন করে বলে ব্যাকডেট দিয়ে কাবিন করো, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না, কোনো মতেই গ্রহণযোগ্য না। আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আপনাদের কষ্ট কষ্ট দিয়ে থাকি, কিন্তু কিন্তু মানে আমি যেটা বুঝি আমি সেটাই বললাম আর কি। তো দর্শক, আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ অনুষ্ঠান দেখেছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।